সংগ্রাম করলে তাদের কাজটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে সেখানে একটা অস্থির কালচারাল ভ্যালু তৈরি করা হয়েছে। আমরা এটা বিরোধী। আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা মুজিবের অন্যতম সহচর তোফায়েল আহমেদ এখন মৃত্যুশয্যায়। আল্লাহ মাফ করুন, তাকে দেখলে মনে হয় একজন জ্যান্ত ফেরাউন। তোফায়েলের এই অবস্থা দেখলে মনে হয় কোনো এক ভয়াবহ পাপের শাস্তি দুনিয়াতেই পাচ্ছেন তিনি। অনেকেই বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বকালের সেরা মেধাবী ছাত্র আব্দুল মালিককে নিজ হাতে শহীদ করার শাস্তি পাচ্ছেন তিনি। জীবনের কথা চ্যানেলের দর্শকদের চাওয়া অনুযায়ী আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব ইসলামী নেতা আব্দুল মালেক হত্যার কারণ নিয়ে, কেন তাকে প্রাণে শেষ করে দেন তোফায়েল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ক্যালেন্ডারের পাতায় 15 আগস্ট ঐতিহাসিক একটি দিন। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল মালেকের শাহাদাত দিবস। দীর্ঘ 4 যুগ পেরিয়ে আজও আমাদের চেতনায় নাড়া দিয়ে যায় মেধাবী ছাত্র আব্দুল মালেকের শাহাদাত। আব্দুল মালেকের শাহাদাতে শুধুমাত্র এদেশের জনগণের হৃদয়ে রক্তক্ষরণ হয়নি, বরং বিশ্বের প্রতিটি প্রান্তর থেকে বিবেকবান মানুষের কান্নার ধ্বনি শোকের আবহ তৈরি করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বকালের সেরা এমন একজন মেধাবী ছাত্রের নির্মমভাবে শহীদ হওয়াকে কেউ সহজে মেনেও নিতে পারেনি। শহীদ আব্দুল মালেকের শাহাদাতের ঘটনাটি ছিল বাম এবং ধর্মনিরপেক্ষ নাস্তিক গোষ্ঠীর নিষ্ঠুর ষড়যন্ত্রের ফসল, যে গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন তোফায়েল। 1969 সালে শহীদ আব্দুল মালেক সহ 10 সদস্যের একটি প্রতিনিধি দল পাকিস্তানের তৎকালীন শিক্ষামন্ত্রী এয়ার মার্শাল নূর খানের সাথে সাক্ষাৎ করে দেশে সার্বজনীন ইসলামী শিক্ষা ব্যবস্থা চালুর দাবি করেন। শহীদ আব্দুল মালেকের প্রতিনিধি দলের পর দেশের অন্যান্য সংগঠনগুলো একই দাবি তোলেন। সবার দাবির মুখে অল্প কিছুদিনের মধ্যে সরকার নতুন শিক্ষানীতি প্রণয়নের লক্ষ্যে একটি শিক্ষা কমিশন গঠন করে। এটি ছিল পাকিস্তান আমলের গঠিত সর্বশেষ শিক্ষা কমিশন। গঠিত শিক্ষা কমিশন একটি শিক্ষানীতিও ঘোষণা করে। ঘোষিত শিক্ষানীতিতে কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও এতে ইসলামী আদর্শের প্রাধান্য পরিলক্ষিত হয়, কিন্তু তাতে বাদসাধে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদের নাস্তিকরা। তারা এই শিক্ষানীতি বাতিলের দাবি জানায়। এমনই প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থার আদর্শিক ভিত্তি কী হবে তা নিয়ে জনমত জরিপের আয়োজন করা হয়। জনমত জরিপের অংশ হিসেবে 1969 সালের 2 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ নিপা ভবনে, যেটি বর্তমান ব্যবসায় শিক্ষা অনুষদ হিসাবে ব্যবহৃত হচ্ছে, এখানে শিক্ষানীতির ওপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় বামপন্থীদের বিরোধিতামূলক শহীদ আব্দুল মালেক মাত্র 5 মিনিট বক্তব্য রাখার সুযোগ পান। অসাধারণ মেধাবী শহীদ আব্দুল মালেকের সেই 5 মিনিটের যৌক্তিক বক্তব্যে উপস্থিত সবার চিন্তার রাজ্যে এক বিপ্লবী ঝড় সৃষ্টি করে। ফলে সভার মোটিভ পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। আব্দুল মালেকের তথ্য সমৃদ্ধ ও যুক্তিপূর্ণ অথচ সংক্ষিপ্ত বক্তব্য ক্ষিপ্ত করে দেয় ইতপূর্বে ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার পক্ষে বক্তব্য রাখা বাম, ধর্মনিরপেক্ষ ও ইসলাম বিরোধী বক্তাদের। সকল বক্তার বক্তব্যের মাঝ থেকে নীতি নির্ধারক এবং উপস্থিত শ্রোতা সুধীমণ্ডলী যখন আব্দুল মালেকের বক্তব্যকে পূর্ণ সমর্থন দেয়, তখন আদর্শের লড়াইয়ে পরাজিত বাম ও ধর্মনিরপেক্ষ গোষ্ঠীর সকল ক্ষোভ গিয়ে পড়ে শহীদ আব্দুল মালেকের ওপর। এরপর নাস্তিকরা আলাদা আরেকটি সভার আয়োজন করে। সভার এক পর্যায়ে জনৈক ছাত্রনেতা ইসলামী শিক্ষার প্রতি কটাক্ষ করে বক্তব্য রাখে। তখন উপস্থিত শ্রোতারা এর তীব্র বিরোধিতা করে ইসলামী শিক্ষার পক্ষে স্লোগান দেয়। সাথে সাথে বাম ও ধর্মনিরপেক্ষতাবাদের ক্যাডাররা হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে সাধারণ ছাত্রদের ওপর। সন্ত্রাসীদের ছোবল থেকে রক্ষা পাওয়ার জন্য শহীদ আব্দুল মালেক তার সাথীদের স্থান ত্যাগের নির্দেশ দেন। এ সময় সকল সঙ্গীকে নিরাপদে বিদায় দিয়ে শহীদ আব্দুল মালেক 2-3 জন সাথীকে সাথে নিয়ে টিএসসির পাশ দিয়ে তার হলে ফিরছিলেন। হলে ফেরার পথে লোহার রড, হকি স্টিক নিয়ে তোফায়েল আহমেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী আব্দুল মালেকের ওপর আক্রমণ করে। এক পর্যায়ে তাকে রেসকোর্স ময়দানে নিয়ে মাথার নিচে ইট দিয়ে ইটের ওপর মাথা রেখে উপরে ইট ও লোহার রড, হকি স্টিক দিয়ে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত ও অর্ধমৃত অবস্থায় ফেলে রেখে চলে যায়। মারাত্মক আহত হন তার সঙ্গী গাজী ইদ্রিসও। আব্দুল মালেককে আহত এবং সংজ্ঞাহীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার 3 দিন পর 15 আগস্ট শাহাদাতের অমেয় সুধা পান করে আল্লাহর সান্নিধ্যে চলে যান ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে যুক্তিপূর্ণ বক্তব্য দেওয়া ইসলামের এই সুমহান বক্তা। এমন হাজারো মেধাবী মালেকের হত্যার পেছনে লুকিয়েছিলেন এই তোফায়েল গঙের মতো সন্ত্রাসীরা। 1969 সালের 15 আগস্ট বিশ্বের যে প্রান্তে শহীদ আব্দুল মালেকের শাহাদাতের সংবাদ পৌঁছেছে, ইসলাম প্রেমিক প্রতিটি মানুষের চোখের পানি সেখানে ঝরেছে।
শহীদ আব্দুল মালিকের আদর্শ ও ক্ষুরোধার যুক্তির কাছে পরাজিত হয়ে সেকুলার পন্থীরা তাকে চিরতরে থামিয়ে দেওয়ার প্রয়াস চালিয়েছিল। কিন্তু আজ দিবালোকের ন্যায় একথা স্পষ্টভাবে প্রমাণিত, তার এই আত্মত্যাগ বৃথা যায়নি। ডাকসু নির্বাচনে শিবির জয় পেয়েছে, বামপন্থীদের শিক্ষার্থীরা বর্জন করেছে। এভাবেই একদিন ঢাবিতে ইসলাম ফিরবে, ঠিক যেমনটা আব্দুল মালিক চেয়েছিলেন। আজও লক্ষ্যপ্রাণে জোয়ার জায়গায় শহীদ আব্দুল মালিক। আজ হাজারো তরুণ যুবকের কণ্ঠে ধ্বনিত হচ্ছে শহীদ আব্দুল মালিকের বক্তব্যে উঠে আসা সেই সার্বজনীন ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয়, যার বক্তব্যে অগ্নিস্ফুলিঙ্গ ঝরে, যার ক্ষুরোধার বক্তব্যে বাতিলের প্রাসাদ ষড়যন্ত্র ভেঙে চুরমার হয়ে যায়। সে শহীদ আব্দুল মালিক শুধুমাত্র শ্রেষ্ঠ বক্তায় ছিলেন না, বরং তিনি তার শিক্ষা জীবনের প্রতিটি ধাপে অনন্য কৃতিত্বের স্বাক্ষরও রেখেছেন। তার জীবনের প্রতিটি পরতে পরতে ঘটেছিল মেধার বিস্ফোরণ। একাডেমিক জীবনের হাতেখড়ি থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠ পর্যন্ত তিনি মেধার সাক্ষ্য রেখে গেছেন। তিনি পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে জুনিয়র স্কলারশিপ লাভ করেন। এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে মেধা তালিকায় একাদশ স্থান অর্জন করেন। এইচএসসি পরীক্ষায় মেধা তালিকায় চতুর্থ স্থান নিয়ে পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিভাগে ভর্তি হন। শাহাদত বরণকালে তিনি তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি ফজলুল হক মুসলিম হলের আবাসিক ছাত্র হিসেবে 122 নম্বর রুমে থাকতেন। তার মতো এ ধরনের মেধাবী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আর পায়নি। তাই তো তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বকালের সেরা মেধাবী ছাত্রের স্বীকৃতি দিতে কুণ্ঠাবোধ করেননি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শিক্ষকেরা। 1947 সালের মে মাসে বগুড়া জেলার ধুনট উপজেলার খোকসাবাড়ি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা অসাধারণ মেধার অধিকারী শহীদ আব্দুল মালিকের মধ্যে বিস্ময়করভাবে অনকরণীয় সব গুণের সমাবেশ ঘটেছিল। তিনি ছিলেন প্রখর মেধাবী, নিরহংকারী, বিনয়ী, মিষ্টভাষী, সঠিক নেতৃত্ব দানে দুর্লভ যোগ্যতার অধিকারী। ভালোবাসা, ত্যাগ ও কুরবানির উজ্জ্বল ও অনুপম দৃষ্টান্ত মিশে গিয়েছিল তার জীবনের সাথে। ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে কথা বলতে গিয়ে শাহাদত বরণকারী প্রথম ব্যক্তি তিনি। আজও মানুষ তাকে সম্মানের সাথে স্মরণ করে। আর সেদিনের তোফায়েলের অবস্থা দেখুন। এই খুনি তোফায়েল অনেকের গুরু, অনেকের আদর্শ, অনেকের বাহুবল ছিলেন। আজ তিনি নিজে জীর্ণ শীর্ণ, বলহীন, হতভম্ব। শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। মহাজাগতিক সময়ের কাছে এই পৃথিবীর সময় মহাসাগরের জলরাশির তুলনায় একটা সূচের আগায় জমে থাকা জলের থেকেও নগণ্য। অথচ এই অতি ক্ষুদ্র সময়ে নিজের ক্ষমতা জাহির করার জন্য কত কিছুই না করে চলেছি। কতজনের হক নষ্ট করেছি, কতজনের গোটা জীবনটাই নষ্ট করে দিয়েছি। আজ পড়ন্ত বিকেলে হয়তো একে একে সবকিছু মনে পড়বে, কিন্তু কিছুই করার থাকবে না। তখন সামনে থাকবে শুধু অসীম একাকিত্ব আর সীমাহীন অন্ধকার। সবাইকে একবার হলেও তা ভাবা দরকার, শুধু তোফায়েলের না। মৃত্যু সবার জন্যই অবধারিত, একটা কথা না বললেই নয়। সে সময় কি 71 ইস্যু ছিল? ছিল না। আসলে আওয়ামী লীগ হল সেই গোড়া থেকে ইসলাম বিদ্বেষী। সেই ইস্যু এখনও বামপন্থীরা ধারণ করে তাদের কার্যক্রম চালাচ্ছে, কিন্তু তারা তো চালাবেই। কিন্তু দুঃখ হল বিএনপি একটি ডানপন্থী দল হওয়ার পরেও কিভাবে বামপন্থীদের শেল্টার দেয়। এরা কি তোফায়েলের মতো বয়সে পৌঁছাবে না? জনাব তোফায়েল আহমেদ, এই নামটা কত বড় মাপের সেটা যারা বাংলাদেশের ইতিহাসের খোঁজ খবর রাখেন তারাই ভালো জানেন। ফেসবুক থেকে যতটুকু জানা যায়, তিনি এখন আর কাউকে চিনতে পারেন না। নিঃসঙ্গ এক জীবনের অধিকারী, একসময়ের প্রভাবশালী এই নেতা। তাকে নিয়ে বলার মতো কারণ তার বর্তমান ছবিটা দেখে বর্তমানের হ্যাডোমালা নেতা খেতাদের ভবিষ্যতের ছবি কেমন হবে সেটা আমাকে ভাবিয়ে তুলছে। হয়তো এই সময়ের প্রভাবশালী কিছু নেতাদের করুণ পরিণতি নিয়ে ভবিষ্যতে আমার মতো কেউ বলবে, যা দেখে মানুষের অন্তরাত্মা কেঁপে উঠবে। মহান আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, তোফায়েলরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। তাকে দেখে অন্য রাজনীতিবিদরাও উচিত শিক্ষা গ্রহণ করা, না হলে তাদেরও ফেরাউন হয়ে মরতে হবে। এই ভিডিওটি করা হয়েছে এই চ্যানেলের ভিউয়ার্সদের অনুরোধে। ভবিষ্যতে কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।